হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে হচ্ছে আপনাদের আইসিটি আর হচ্ছে অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার ক্লাস। তো শুরুতে আমি আইসিটি সম্পর্কে আলোচনা করব। আচ্ছা, যেহেতু আমরা আইসিটির তৃতীয় চ্যাপ্টার নিয়ে আলোচনা করতেছি, মানে তৃতীয় অধ্যায় নিয়ে, এটার 3টা ক্লাস হয়ে গেছে আইসিটির ওপর। আজকে হচ্ছে 4 নম্বর ক্লাস। তো অবশ্যই গুরুত্ব সহকারে সেই পূর্বের 3টা ক্লাস দেখে নেবেন, না হলে এই ক্লাসগুলো কিছু বুঝবেন না। অবশ্যই গুরুত্ব সহকারে দেখে নেবেন। আমি যে ক্লাসগুলো দিচ্ছি কন্টিনিউ ক্লাসগুলো দেখে নেবেন। যেই দিন ক্লাসগুলো দিব ওই দিনই ক্লাসগুলো দেখে নেবেন, না হলে কিছু বুঝবেন না। এই কারণে বলতেছি প্রতিদিনের ক্লাস প্রতিদিন দেখে নেবেন। আজকে তৃতীয় অধ্যায়ের হচ্ছে 4 নম্বর ক্লাস। গত ক্লাসে আমি আলোচনা করছিলাম অক্টাল থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করে। গত ক্লাসে এটা আলোচনা করা হয়েছিল যে অক্টাল থেকে বাইনারি, তারপর হচ্ছে বাইনারি থেকে অক্টালে কিভাবে করা হয়, বাইনারি থেকে অক্টালে করা হয় কিভাবে। তো আজকের ক্লাসে আমি আলোচনা করব বাইনারি থেকে কিভাবে হেক্সাডেসিমেলে রূপান্তর করা হয়। বাইনারি থেকে হেক্সাডেসিমেল, আর একটা হচ্ছে হেক্সাডেসিমেল থেকে কিভাবে বাইনারি, হেক্সাডেসিমেল থেকে বাইনারি। আরেকটা নিয়ম নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অক্টাল থেকে হেক্সাডেসিমেল অথবা হেক্সাডেসিমেল থেকে অক্টাল, হেক্সাডেসিমেল থেকে অক্টাল। অক্টাল। আচ্ছা, এই নিয়মগুলো আপনারা ফলো রাখবেন। তো এই 2টা ক্লাস করানো হয়ে গেছে। আজকে আমরা দেখব হচ্ছে এই 4টা ক্লাস। বাইনারি থেকে কিভাবে হেক্সাডেসিমেলে করা হয়, হেক্সাডেসিমেল থেকে কিভাবে বাইনারিতে করা হয়, অক্টাল থেকে কিভাবে হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে কিভাবে অক্টালে করা হয়। এই ক্লাসগুলো আমরা এখন ফলো করব। আচ্ছা, পূর্বের ক্লাসটাতে আপনারা লক্ষ্য করছিলেন যে যদি আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করি, বাইনারি থেকে যদি অক্টালে রূপান্তর করি, সেই ক্ষেত্রে এই পাশে আমরা 3টা বিট ইউজ করতাম। 1 2 4, 1 2 4 লিখে তারপর আমরা অঙ্কগুলা করতাম। এটা আপনারা শো করতে পারেন, শো নাও করতে পারেন, মানে এটা আপনারা রাফে দেখাইলেও হবে বা না দেখাইলেও হবে। আপনারা প্রথম রাফে দেখায় দিবেন। এটা কোনো অঙ্কের অংশ না, বুঝতে পারছেন? এটা ছক না কোনো, এটা হচ্ছে একটা রাফ, মানে বোঝার জন্য, সুবিধার্থের জন্য আমি এই নিয়মটা চালু করছি আপনাদের সুবিধার্থের জন্য। আর যদি আপনারা এটা রাফে নাও দেখান তাহলে হবে, আর যদি দেখেন কোনো প্রবলেম নেই, এরকম রাফ লিখে দিবেন। আশা করি বুঝতে পারছেন। আর এইটা অভ্যস্ত হয়ে যাবেন আপনারা, যখন অঙ্ক কন্টিনিউ করবেন তখন আর এই ছক একে একে করতে হবে না। তখন এমনিতেই মানে মাথায় একটা সমীকরণ আপনাদের মাথায় কাজ করবে যে এখানে হেক্সাডেসিমেলের মান যদি থাকে 15, সেক্ষেত্রে 15 কীভাবে লিখবেন, হেক্সাডেসিমেল বা অক্টালের মান যদি থাকে 7, কীভাবে 7 লিখবেন। এগুলো সবই এখানে মানে মাথার মধ্যে আপনার কাজ করবে তখন, যখন আপনারা এক্সপার্ট হয়ে যাবেন, অঙ্ক করতে করতে বুঝে ফেলবেন বিষয়টা। তো এখন আমরা দেখব একটা অঙ্ক দিয়ে, এখানে ধরেন একটা অঙ্ক দেয়া আছে। এখানে এই বাইনারি সংখ্যাটাকে অক্টাল করতে বলছে। বাইনারি একটা সংখ্যা দেয়া আছে, এটাকে কি করতে বলছে? অক্টাল করতে বলছে, হেক্সাডেসিমেল করতে বলছে। কীভাবে বুঝলাম এটা বাইনারি সংখ্যা? যে বেস আছে 2, আর কীভাবে বুঝলাম হেক্সাডেসিমেল করতে বলছে? যে বেস আছে 16। তো এইগুলা দেখে আপনাদের বুঝতে হবে অক্টালের যেই নিয়ম হেক্সাডেসিমেল করতে গেলেও সেম নিয়মই আপনাকে করতে হবে, সেম নিয়মেই করতে হবে। কারণ অক্টালের ক্ষেত্রে আমরা করছিলাম কি 3টা বিট নিয়েছিলাম, আর হেক্সাডেসিমেলের ক্ষেত্রে 4টা বিট নিতে হবে, এতটুকুই পার্থক্য। আর এখানে 4টা করে আলাদা করতে হবে।
অক্টালের ক্ষেত্রে আমরা তিনটা করে আলাদা করছি, হেক্সাডেসিমেলের ক্ষেত্রে চারটা করে আলাদা করতে হবে, চারটা বিট দিতে হবে। 4টা বিটের নাম আমি দিয়ে দেই, আপনারা জানেন। ডাবল হতে থাকবে, ডাবল 1 2 4, 4-এর ডাবল হচ্ছে 8, বুঝতে পারছেন? এই 8টা বিট, এই 4টা বিট হয়ে থাকে হেক্সাডেসিমেলের ক্ষেত্রে। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, তো এখানে আছে, আমি বলছিলাম দশমিকের ডান দিক থেকে বামে আসবে, আর এটা বাম থেকে ডানে যাবে, মানে দশমিকের পর থেকে যাবে। তো এখানে আমরা আলাদা করি চারটা। আমি নিচে দাগ দিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে, আপনারা আলাদা আলাদা করে নেবেন। তো এটা আছে এইভাবে, এই যে 4টা, তারপর আছে এইটা এইভাবে, সামনে দুইটা 0, তো এটা এইভাবে হয় 0 0 0 1 1, আর এইটা হয় 1 0 1 1, তারপর দশমিক, তারপর 4টাই আছে, 4টাই লিখে দিবেন 0 1 1 1, এরকমভাবে আমরা আলাদা করে নিলাম। এখন এই যেই 4টা সংখ্যা, এই 4টা সংখ্যা আমরা বিটে বসা দেবো, যেইভাবে আছে ওইভাবে বসা দেবো 0 0 1 1। তো আমরা জানি যেখানে 1 1 ওইটা যোগ করা লাগে, তো 1 আছে 1-এর নিচে, 2-এর নিচে, তাহলে 2টা যোগ করলে হয় 3, এই কারণে এখানে হবে 3, এটার মান কিন্তু 3। আর 0 1 1 1, সরি 1 0 1 1 আছে, তাহলে 1 হচ্ছে কি 8-এর নিচে, তাহলে 8 যোগ করতে হবে। 1 হচ্ছে 2-এর নিচে, তো 2 যোগ করতে হবে, 8 আর 2 হচ্ছে কত 10, আর এই যে 1-এর নিচে 1 11, এটা 0 যেহেতু এটা ধরবো না, তো 11 হয়। আচ্ছা, হেক্সাডেসিমেলের নিয়ম তো আমি শুরুতে বলছিলাম যে হেক্সাডেসিমেলে যদি 10 হয় তাহলে হবে এ, যদি 11 হয় তাহলে হবে বি, যদি 12 হয় তাহলে হবে সি, যদি হয় 13 তাহলে হবে ডি, যদি হয় 14 তাহলে হবে ই, যদি হয় 15 তাহলে হবে এফ। 10-এর আগে মানে 9 পর্যন্ত যদি সংখ্যা থাকে তাহলে এগুলা ডিজিটই লিখতে হবে, মানে 9 পর্যন্তই লিখতে হবে। পরেরগুলা 15 পর্যন্ত হইলে ওটা কী করতে হবে, অক্ষর দিয়ে বোঝাতে হবে। তাহলে এখানে হয়েছে কত 10 11, 11 বলতে কত বি, এই কারণে এখানে লিখতে হবে বি। তারপর দশমিক আছে, দশমিক, তারপর 0 1 1 1, এই 0 1 1 1, তিনটে একসাথে করেন 4 2 6 1 7। তো এখানে যেহেতু 10-এর নিচে আছে 7 7ই হবে, এই 7, এটাকে কিতে রূপান্তর করছি আমরা হেক্সাডেসিমেলে, এই যে হেক্সাডেসিমেল শেষ আমাদের। আশা করি বুঝতে পারছেন। তো এইভাবে মূলত বাইনারি থেকে হেক্সাডেসিমেল করা লাগে। এখন আমি আপনাদেরকে দেখাবো উল্টা হেক্সাডেসিমেল থেকে কীভাবে বাইনারিতে করবেন, এটা দেখাবো, একটু ফলো করেন। যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে স্ক্রিনশট মেরে আমাকে দিলেই হবে, স্ক্রিনশট মেরে আমার ইনবক্সে দিলেই হবে যে স্যার আমি এটা বুঝতেছি না, আমাকে আবার বুঝিয়ে দেন। অথবা আপনারা রিভাইন্ড করেও দেখতে পারেন, পুনরায় টেনেও দেখতে পারেন। যদি বুঝে দেন তাহলে তো ভালো, না বুঝলে আমি তো আছি, যে কোনো সময় আমাকে কোশ্চেন করবেন। হয়তো আমি লাইনে যদি থাকি তাহলে অবশ্যই অ্যান্সার দিব, আর লাইনে না থাকলে পরে দেখলে অবশ্যই আমি সাথে সাথে অ্যান্সার দিয়ে ফেলবো। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা হেক্সাডেসিমেল একটা মান বসাই, A9B দশমিক EC 16কে বাইনারি করতে বলছে। আচ্ছা, বাইনারি করো, এরকম একটা মান বলছে। সেই ক্ষেত্রে হেক্সাডেসিমেল থেকে বাইনারি কিভাবে করব একটু খেয়াল করেন। এখানে এ বলতে কত, এ বলতে কিন্তু 10, তো সেই ক্ষেত্রে আপনারা এখানে টানেন 4টা বিট আঁকেন 1 2 4 8, এরকম করে 4টা বিট আঁকবেন। 4টা বিট আঁকার পরে কি এ বলতে কত, এ বলতে 10, এ বলতে কিন্তু 10, এখানে এ বলতে যেহেতু 10 উল্লেখ আছে, আপনারা এখানে খুঁজবেন, মানে দেখবেন যে 10 কিভাবে হয়, মিলাইবেন, এখানে দিয়ে সংখ্যা দিয়ে 10 মিলাবেন কিভাবে, মানে 10টা হয়। তো এখানে যেহেতু এ আছে 10 বানান, আপনার এই 8-এর নিচে যদি একটা 1 দিয়ে, 2-এর নিচে একটা 1 দিয়ে, এই যে 10 হয়ে গেছে, বাকি দুইটার নিচে 0, তাহলে কি হবে 1 0 1 0। এই এর জন্য 1 0 1 0 কীভাবে হলো, এই যে 2-এর নিচে 1, তার মানে যোগ করতে হবে এইগুলো 1 0 1 0। তারপর আছে 9, 9টা কীভাবে হবে, 9-এ কোনো সংখ্যা নেই, 9টা হবে এই যে 8 আর হচ্ছে 1, যোগ করলে কিন্তু 9 হয়, আর বাকি দুইটার নিচে 0, তাহলে 1 0 0 1। তারপর আছে বি, বি মানে 11, তো 11 বানান।
8 2 10 1 11 আর এটা নিচে 0, তাহলে 1011 1011 এই দশমিক ছিল, এই যে দশমিক দিলাম, সিরিয়াল বাই সিরিয়াল উঠাইলেই চলবে, কোনো স্পেস দিতে হবে না। তারপর কি আছে ই বলতে কত, এখানে ই বলতে 14 বানান, এই 8 আর 4 কত 12, 12 আর 2 14, এই পাশে কিছু নাই তার মানে 0, তাহলে 1110 1110। তারপর আছে সি বলতে 12 কীভাবে বানাবেন, 8 আর 4 যোগ করলে 12 আর বাকি দুইটা 0, তো 1100। এই হচ্ছে আপনার বাইনারি সংখ্যা শেষ। তো এইভাবে মূলত হেক্সাডেসিমেল থেকে আপনাকে বাইনারিতে রূপান্তর করতে হবে 8 বিট ইউজ করে, এরকম 8 বিট ইউজ করে। আর অক্টাল মান তো আপনারা দেখছেনই, আশা করি বুঝতে পারছেন। তো এইভাবে আপনাদের অঙ্কগুলো কমপ্লিট করতে হবে। আচ্ছা, এখন আমরা দেখব যে অক্টাল থেকে কিভাবে হেক্সাডেসিমেলে রূপান্তর করে। অক্টাল একটা মান দিই আমি এখানে। আচ্ছা, যদি ইংলিশে কোশ্চেন থাকে তাহলে আপনাদের ইংলিশেই করতে হবে, যদি বাংলায় কোশ্চেন থাকে তাহলে বাংলাতেই করতে হবে। দেখেন বাংলায় ছিল দেখে আমি বাংলাতেই করছি, এই যে ইংলিশ ছিল দেখে আমি কিন্তু ইংলিশেই করছি। এখানে বাংলা ইংলিশ এগুলো মিলিয়ে করবেন না, যেটা যেভাবে থাকবে এটা এইভাবেই করতে হবে, এটা হচ্ছে অঙ্কের নিয়ম। তো আমি একটা মান দেয়, বেশিরভাগ আর কি ইংলিশেই থাকে, এটা তো সৃজনশীল আকারে থাকবে। সৃজনশীল আমি আপনাদেরকে দেখাবো, অঙ্কগুলো সলভ করি। তারপর এরকম একটা মান দেয়া 8 কে বললো যে হেক্সাডেসিমেল করো। আচ্ছা, এরকম যদি কখনো দেয়া থাকে, একটা কথা মাথায় রাখবেন, কখনোই অক্টাল থেকে ডিরেক্ট হেক্সাডেসিমেল করা যায় না, অথবা হেক্সাডেসিমেল থেকে অক্টালে কখনোই ডিরেক্ট করা যায় না। এই কারণে আপনারা পূর্বের নিয়মগুলো ফলো করবেন, মানে অক্টাল থেকে ফার্স্টে বাইনারিতে করে নেবেন, বাইনারি থেকে হেক্সাডেসিমেলে করে নেবেন। তো অক্টাল থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করে, এটা পূর্বের ক্লাস আপনারা শিখছেন, যারা দেখেন অবশ্যই দেখে নেবেন। আমি বারবার বলতেছি, এই তৃতীয় অধ্যায়ের যেই কয়টা ক্লাস করানো হয়েছে, যারা দেখেন একদম শুরু থেকে 3টা ক্লাস দেখে নেবেন, এটা হচ্ছে 4 নাম্বার ক্লাস। আইসিটি ক্লাসগুলো খুঁজে খুঁজে দেখে নেবেন, আমি প্রত্যেকের ইনবক্সে কিন্তু ভিডিও লিঙ্ক দিয়ে দিছি। আর আপনারা এটা ইউটিউবে খুঁজলে পাবেন না, ইউটিউব চ্যানেলের মধ্যে খুঁজলে পাবেন না, কারণ এটা আমি প্রাইভেট করে রাখছি। আমি যাদেরকে লিঙ্ক না দিব তারা দেখতে পারবেন না, কারণ তাহলে তো সবার জন্য এটা ফ্রি হয়ে যাবে, সবাই তো ফ্রিতে দেখতে পারবে। এই কারণে যাদের আমি লিঙ্ক দিব তারাই দেখতে পারবেন। তারপরও যদি কারো ক্লাসগুলো না থাকে, পূর্বের ক্লাস কয় নাম্বার ক্লাস দেখেন নাই, অ্যাকাউন্টিংয়ের কয় নাম্বার ক্লাস দেখেন নাই, কত চ্যাপ্টারের, আইসিটির কত চ্যাপ্টারের কত নাম্বার ক্লাস দেখেন নাই পূর্বের ক্লাসে, আমাকে বললেই হবে, আমি আপনাকে লিঙ্ক দিয়ে দিব। আপনারা শুধু শুধু ইউটিউবে খুঁজতে যাবেন না, আমার ইউটিউব চ্যানেলে খুঁজে আপনারা পাবেন না, আমি যতক্ষণ না পর্যন্ত আপনাদের লিঙ্ক দিব। আশা করি বুঝতে পারছেন। তো অবশ্যই পূর্বের ক্লাসগুলো যদি আপনাদের দেয়া থাকে, আমি প্রত্যেককে পূর্বের ক্লাসগুলো আমি সেন্ড করে দিছি প্রত্যেকের ইনবক্সে, আপনারা দেখে নেবেন। আর না থাকলেও আমাকে বলবেন যে এই ক্লাস আমি করি নেই, তাহলে আমি আবার দিয়ে দিব, দেখে নেবেন। না দেখলে আপনারা কিচ্ছু বুঝতে পারবেন না এই অঙ্কগুলা। এই কারণে পূর্বের 3টা ক্লাস আইসিটির অবশ্যই দেখে নেবেন, সেটা দেখলে বুঝতে পারবেন কীভাবে অক্টাল থেকে বাইনারিতে করে, তাহলে এইগুলো সবই সহজ হবে আপনাদের জন্য। তো অক্টাল থেকে আমরা ফার্স্টে বাইনারি করব, বাইনারি থেকে কিভাবে হেক্সাডেসিমেল করে এটা তো আপনারা দেখছেনই, তো সেমভাবে করবেন। তো অক্টাল থেকে বাইনারিটা করেন। ফার্স্টে অক্টাল আছে কত 7, এখানে হচ্ছে 3টা বিট দিবেন, 3টা বিট দিলেই হবে। আচ্ছা 1 2 4 এই 3টা বিট দিলেই চলবে। যেহেতু 7 আছে, 7 কীভাবে হবে 1 1 1, 3টা 1 1 1 1, এই 3টে 1-এ 7 6 কীভাবে হবে, 6 হবে এই যে 4 2 6 আর এটা 0, তো 6 1 1 0। তারপর আছে 5, 5 কীভাবে হবে, এই 1 এখানে 1, 4-এর নিচে 1 এখানে নিচে 1, এই যে 1 0 1 দশমিক 3, 3 কীভাবে হয়, 3 হবে এই যে 1, এখানে 2-এর 1-এর নিচে 1, 2-এর নিচে 1 আর এটার নিচে 0। ছকটা একটু ছোট হয়ে গেছে, এটা সমস্যা নেই, আপনারা বাড়ায় নেবেন। 0 1 1, তারপর আছে কি 4, 4 কীভাবে হবে, এই যে 4-এর নিচে একটা আর 2-এর নিচে 0, এটা নিচে 0, এই যে 4 1 4 0 0। এই হচ্ছে বাইনারি সংখ্যা। এখন আমরা কি করব, হেক্সাডেসিমেল করব। বাইনারিতে হেক্সাডেসিমেল কীভাবে করে এটা কিন্তু এখানে দেখে নিছেন আপনারা, সেম নিয়মেই করবেন, 4টা 4টা আলাদা করবেন। এই যে দশমিক আছে, এরকম আলাদা করতে থাকেন,
0 পর্যন্ত হয়েছে। তারপর এখানে 1 2 3 4, এই যে 4টা, আর এখানে শুধু 1 আছে, তার মানে সামনে 0 দিবেন 3টা। তো সামনে 3টা 0 দেন, 1, তারপর কি আছে 4টা 1, 1 2 3 4 এরকম আলাদা আলাদা করে নেবেন। তারপর 0 1 0 1 দশমিক, তারপরে এখন নেবেন দশমিকের পরে এইভাবে 4টা, আর বাকিগুলো 0, 0 1 1 1, আর বাকিগুলো 0 হবে, 4টা 0, মানে 4টা আলাদা করে নেবেন। এটা কিন্তু বাইনারি ছিল, এই কারণে বাইনারি মান দিবেন। এখন দেখেন কি আছে, আপনাকে 4টা বিট দিতে হবে, 4টা বিট। আচ্ছা এইখানে আমি করি, আচ্ছা এখানে 4টা বিট উল্লেখ করবেন, 1 2 4 8। কত কত আছে এখানে, এখানে কত কত আছে ওইটা আপনারা উল্লেখ করে দিবেন, এখানে যতই থাকুক। 0 0 0 1, 0 0 0 1, তার মানে 1, এখানে হবে 1। তারপর কি 4টেই 1 1 1 1 1, তার মানে যোগ করেন 8 4 12, 12 আর 2 14, 1 15। 15তে আমরা কি লিখি, হেক্সাডেসিমেলে F লিখি, এই কারণে এখানে আমরা লিখব F 1 F। তারপর হচ্ছে 0 1 0 1, 0 1 0 1, তার মানে 1 আছে 4-এর নিচে আর 1-এর নিচে, তাইলে হয় 5 5 দিবেন, হেক্সাডেসিমেল করতেছি দশমিক। তারপর 0 1 1 1, 0 1 1 1, আপনারা যোগ করে দেখেন 7 হয়, এই যে এখানে আমরা দিব 7। তারপর হচ্ছে 0 0 0 0 0 0, মানে সবই 0, এখানে হবে 0। তারপর এই যে এখানে ব্র্যাকেট দিয়ে 16 দিয়ে দিবেন। এই হচ্ছে আপনাদের অক্টাল থেকে হেক্সাডেসিমেল কমপ্লিট। আশা করি বুঝতে পারছেন। তো এইভাবে মূলত অক্টাল থেকে হেক্সাডেসিমেল কমপ্লিট করতে হয়। এখন যদি আমি বলি হেক্সাডেসিমেল থেকে কীভাবে অক্টাল করব, ওই যে সেম হেক্সাডেসিমেলকে ফার্স্টে বাইনারিতে রূপান্তর করবেন, এরকম বাইনারিতে রূপান্তর করে নেবেন। বাইনারিতে রূপান্তর করার পরে ওই বাইনারিকে আবার কি করবেন, তিনটা আলাদা করবেন, তিনটা আলাদা করে, মানে 3 বিট করে, পরে আবার অক্টালে রূপান্তর করবেন। এই কারণে বলতেছি বারবার যে পূর্বের ক্লাসগুলো দেখে নেবেন, বাইনারি থেকে কিভাবে অক্টালে রূপান্তর করে এগুলা শিখতে পারবেন, অক্টাল থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করে এগুলো আপনারা শিখতে পারবেন। এই করে গুরুত্ব সহকারে পূর্বের যে 3টা ক্লাস হয়েছে অবশ্যই দেখে নেবেন। আশা করি বুঝতে পারছেন। তো আজকের আইসিটি ক্লাসটা এই পর্যন্তই। আমি এখন হোমওয়ার্ক দিয়ে দিব, এই হোমওয়ার্কগুলো আপনারা ফলো করবেন। আচ্ছা এখানে দেখেন 5টা অঙ্ক দেওয়া আছে, অঙ্কগুলো আপনারা করে নিয়ে আসবেন। প্রথমে বলছে অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করতে, দ্বিতীয়ত বলছে বাইনারি থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে, যেটা আজকের ক্লাসে শিখছেন। তারপর বলছে হেক্সাডেসিমেল থেকে আবার বাইনারিতে রূপান্তর করতে, তারপর অক্টাল থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে, আরেকটা হচ্ছে হেক্সাডেসিমেল থেকে অক্টালে রূপান্তর করতে। তো অক্টাল থেকে হেক্সাডেসিমেল রূপান্তর করতে গেলে অক্টালকে আগে বাইনারিতে করবেন, তারপর হেক্সাডেসিমেলে করবেন, তারপর হেক্সাডেসিমেল থেকে অক্টালে করতে গেলে হেক্সাডেসিমেলকে আগে বাইনারিতে করবেন, তারপর অক্টালে করবেন। আশা করি বুঝতে পারছেন। আর অক্টালের ক্ষেত্রে 3টা বিট ইউজ করা হয়, আর হেক্সাডেসিমেলের ক্ষেত্রে 4টা বিট ইউজ করা হয়। আশা করি বুঝতে পারছেন। তো আজকের আইসিটি ক্লাসটা এই পর্যন্তই। হোমওয়ার্ক অবশ্যই করে রাখবেন আপনারা। যদি হোমওয়ার্ক করতে কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন আপনারা। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। এখন যারা অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার আছে তারা অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার ক্লাসটা কন্টিনিউ করবেন। আর ক্লাস কেউ মিস দিবেন না। যেই দিন রুটিন অনুযায়ী যেই বিষয়ের ওপর ক্লাস থাকবে, আমি ওই দিন ওই বিষয়ের ওপর ক্লাস তৈরি করে আপনাদের ইনবক্সে পাঠিয়ে দিব। অবশ্যই প্রতিদিনের ক্লাস প্রতিদিন দেখে নেবেন, কেউ জমাবেন না। জমাইলে কিন্তু আপনাদেরই অসুবিধা হবে। আপনাদের এইচএসসি পরীক্ষাকে টার্গেট রেখে আমি কিন্তু ভিডিওগুলো কন্টিনিউ বানিয়ে আপনাদেরকে দিচ্ছি। তাই অবশ্যই কন্টিনিউ করবেন ক্লাসগুলো, মিস দিবেন একটা ক্লাস, দেখবেন পরীক্ষার আগে কভার হয়ে যাবে। আর আমার কাছ থেকে পরীক্ষার আগ পর্যন্ত সবসময় একটা সাপোর্ট পাবেন, সবসময় সাপোর্ট পাবেন। যতদিন আমার কাছে ক্লাস করবেন ততদিন একটা সাপোর্ট পাবেন। তাই অবশ্যই গুরুত্ব সহকারে ক্লাসগুলো করবেন। আশা করি বুঝতে পারছেন। গুরুত্ব সহকারে যদি ক্লাসগুলো আমার থেকে করতে থাকেন, আমার কাছ থেকে, তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। সবে তো মাত্র শুরু, ক্লাস করতে থাকেন, দেখবেন কিভাবে সবগুলো অধ্যায় শেষ করে ফেলছি ইনশাল্লাহ। তাই গুরুত্ব সহকারে ক্লাসগুলো কন্টিনিউ করবেন। যেটা না বুঝবেন রিভাইন্ড করে দেখবেন, পুনরায় আবার দেখবেন। তাও না বুঝলে আমাকে কোশ্চেন করবেন, যে কোনো সময় ইনবক্স করবেন যে স্যার আমি এটা বুঝতেছি না, তাহলে আমি বুঝিয়ে দেব। স্ক্রিনশট মেরে আমাকে দিলেই চলবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। অবশ্য আপনারা অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার
জন্য রেডি হন, খাতা কলম পেন্সিল দিয়ে। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের এটা হচ্ছে চ্যাপ্টার 1, কারণ চ্যাপ্টার 8 আমরা অলরেডি শেষ করে ফেলছি। আপনারা যারা দেখেন অবশ্যই দেখে নেবেন। মাত্র 3টা ক্লাস আমরা চ্যাপ্টার 8 শেষ করে ফেলছি। তারপর আপনারা চ্যাপ্টার 8 অথবা দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ সেই অধ্যায়টা আপনারা নিজে থেকে প্র্যাকটিস করবেন, বেশি বেশি বোর্ড কোশ্চেনগুলো করবেন। বোর্ড কোশ্চেনগুলো করলে আপনারা ইনশাল্লাহ কমন পাবেন। বিগত সালের যে সকল বোর্ড কোশ্চেন আসছিল ওইগুলো করবেন। আর হচ্ছে বিভিন্ন কলেজ থেকে যে কোশ্চেনগুলো আসছে ওইগুলো করবেন। বিশেষ করে আপনারা টেস্ট পেপারগুলো ফলো করবেন। ওই টেস্ট পেপারগুলো ফলো করলেই আপনাদের চলবে। টেস্ট পেপার থেকে হুবহু অঙ্ক আপনারা কমন পেয়ে যাবেন। এই কারণে বেশি বেশি প্র্যাকটিস করবেন। 8 অধ্যায়ের যে 3টা নিয়ম ছিল ওই 3টা নিয়ম আমি 3টা সৃজনশীল আপনাদেরকে করায় দিছি। এখন বাকিগুলো আপনাদের নিজে থেকে করতে হবে, নিজে থেকে করে করে বুঝতে হবে। যেগুলো বেশিরভাগ এসে থাকে ওই নিয়মের 3টা অঙ্ক আমি করায় দিছি। ওই 3টা অঙ্ক পুনরায় বারবার করলেও চলবে। ওই 3টা অঙ্ক থেকে যে কোনো একটা অঙ্ক আপনারা কমন পেয়ে যাবেন ইনশাল্লাহ। মানে 3টা সৃজনশীল থেকে যে কোনো একটা সৃজনশীল কমন পেয়ে যাবেন। হয়তো টাকা চেঞ্জ থাকবে কিন্তু নিয়ম পুরো সেম থাকবে। এই কারণে এগুলো ফলো করবেন। তো আজকে হচ্ছে অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের চ্যাপ্টার 1 পার্ট 1। তো চ্যাপ্টার 1 হচ্ছে এটা খুবই সহজ একটা অধ্যায়। এটা হচ্ছে লেনদেন আর হচ্ছে হিসাব মিলিয়ে করা হয়েছে। 9 10-এ যারা লেনদেন পারছেন তাদের জন্য এটা খুবই ইজি হবে। তো আপনারা দেখেন, হিসাব সমীকরণ বলতে এ ইকুয়াল এল প্লাস ওই, এখানে লিখে আছে এ বলতে কি, এল বলতে কি, ওই বলতে কি। আমি এগুলো বলে সময় নষ্ট করব না, আপনারা এগুলো জানেন। আর যারা নতুন মানে ইন্টারে উঠে শুধু কমার্স নিয়েছেন, এর আগে অন্য গ্রুপে ছিলেন, তারা এগুলো দেখে নেন অথবা স্ক্রিনশট মেরে নেন অথবা লিখে নেন। এগুলো কাজে দিবে এমসিকিউতে আপনাদের। এখন দেখতেছেন এখানে একটা চার্ট দেয়া আছে। তো এই চার্টটার মধ্যে মূলত আলোচনা করা হয়েছে জাবেদা সম্পর্কে, ডেবিট ক্রেডিট সম্পর্কে, হিসাবের নাম সম্পর্কে বা হিসাবের শ্রেণী সম্পর্কে, রাশবিধি সম্পর্কে। এই চার্টটা কেউ যদি কমপ্লিট করতে পারেন তাহলে আপনার জন্য হিসাব বিজ্ঞান ফার্স্ট পেপারটা একদম ইজি হয়ে যাবে, একদম ইজি। তো এই চার্টটার ওপর সম্পূর্ণ একটা ভিডিও করা আছে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে, তাই ওই ভিডিওটা অবশ্যই আপনারা দেখে নেবেন। মানে সম্পূর্ণ চার্টটার উপর একটা ভিডিও করা হয়েছে, প্রত্যেকটা জাবেদার ব্যাখ্যা করা হয়েছে, প্রত্যেকটা হিসাবের ব্যাখ্যা করা হয়েছে, কিভাবে ডেবিট হইলো, কিভাবে হিসাব ক্রেডিট হইলো, কিভাবে হ্রাস পেলো, কিভাবে বৃদ্ধি পেলো। হ্রাস বৃদ্ধি একদম ইজি যদি আপনি জাবেদা পেরে থাকেন, মানে ডেবিট ক্রেডিট পারেন, আর হচ্ছে কোন হিসাব, ওই হিসাবগুলো যদি পারেন সেক্ষেত্রে হ্রাসবৃদ্ধি আপনার জন্য একদম ইজি। তো জাবেদা, হিসাবের শ্রেণী আর হ্রাসবৃদ্ধি এই 3টা জিনিস পারলে আপনার হিসাব বিজ্ঞান ফার্স্ট পেপার অনেকটা কমপ্লিট হয়ে যায়, অনেকটা কমপ্লিট হয়ে যায়। এই কারণে আমি এই চার্টের ওপর একটা ভিডিও বানাইছি, যে ভিডিওর মধ্যে সম্পূর্ণ জাবেদাগুলো ব্যাখ্যা করে দেওয়া আছে। এখানে মাত্র 50টা জাবেদা আছে। এই 50টা জাবেদা পড়লেই 9 10-এর এবং ইন্টারের প্রত্যেকটা জাবেদা কমপ্লিট হয়ে যাবে। আপনারা দেখবেন যে কোনো সৃজনশীলে কিন্তু ফার্স্ট অফ অল জাবেদা এসে থাকে। জাবেদা এসে তারপর বলে যে এই জাবেদা নির্ণয় করো, তারপর বলে খতিয়ান নির্ণয় করো, নগদান বই প্রস্তুত করো, অথবা বলে নগদ প্রদান জাবেদা প্রস্তুত করো, অথবা বলে সমীকরণে হিসাব নির্ণয় করো, এই কোলাল প্লাসই প্রমাণ করো, ডেবিট ক্রেডিট নির্ণয় করো, হিসাবের শ্রেণী নির্ণয়, এরকম টাইপের কোশ্চেন বলে, অথবা হ্রাসবিধি নির্ণয় করো, এরকম টাইপের কোশ্চেন কিন্তু বলে থাকে। আবার মাঝে মাঝে বলে মালিকানা সত্ত্ব বিবরণী নির্ণয় করো, এরকম টাইপের কোশ্চেনগুলো এখানে এসে থাকে। সবগুলো ফার্স্ট অফ অল জাবেদা দেওয়া থাকে। তো আপনি যদি জাবেদা পারেন আর হচ্ছে হিসাবের নামগুলা বলতে পারেন, মানে হিসাবের শ্রেণীগুলা বলতে পারেন, হ্রাসবৃদ্ধিটাও যদি জানেন, সেক্ষেত্রে আপনার জন্য ওই কোশ্চেনগুলো একদম ইজিলি আপনি হ্যান্ডেল করতে পারবেন। তো প্রত্যেকটা কিভাবে গুরুত্ব সহকারে আলোচনা করা হয়েছে প্রত্যেকটা জাবেদা, ওই আপনারা যে ভিডিওটা আছে আমার মেক করা, ওই ভিডিওটা আপনারা দেখবেন। ভিডিওটা পুরা 34 মিনিটের একটা ভিডিও, 34 মিনিট আপনারা গুরুত্ব সহকারে দেখবেন, আশা করি বুঝতে পারবেন। ভাবতে পারেন যে এত বড় একটা ভিডিও, কারণ এখানে 50টা জাবেদা আলোচনা করা হয়েছে। 50টা জাবেদা, এই 50টা জাবেদার বাহিরে একটা জাবেদাও বাহিরে থেকে আসবে না, একটা জাবেদাও বাহিরে থেকে আসবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতেছি। আপনারা এই 50টা জাবেদার মধ্যেই পেয়ে যাবেন। অন্যথায় আপনি জাবেদা করলে কিন্তু বহু জাবেদা আছে, জাবেদা করতে গেলে বহু জাবেদা আছে, কিন্তু আমি বেছে বেছে মাত্র 50টা জাবেদা আপনাদেরকে দিছি। এই 50টা জাবেদার বাহিরে ইনশাল্লাহ কোনো জাবেদা আসবে না, হয়তো ঘুরায় আসবে, বাট এই 50টা জাবেদার মতনই থাকবে, অন্য জাবেদা আসবে না, হয়তো ঘুরায় দিবে,
যে যেমন আসবাবপত্রের জায়গায় যন্ত্রপাতি দিবে, আসবাবপত্রের জায়গায় ভূমি দিতে পারে, বুঝতে পারছেন? এরকম এই যে এইগুলো উল্লেখ থাকবে, কুরিন অথবা অনাদায়বান, অনেক হিসাবগুলো আপনারা চিনতে পারবেন। এই ভিডিওটা অবশ্যই দেখিবেন, 34 মিনিটের একটা ভিডিও দেওয়া আছে, আপনারা খুঁজে নেবেন যে মাত্র 50টা গুরুত্বপূর্ণ জাবেদা যা পড়লে হিসাব বিজ্ঞান অনেকটা সহজ হয়ে যাবে আপনার জন্য। এরকম টাইপের একটা থাম্বনেল দেওয়া আছে, ওইটা দেখলেই ক্লিয়ার হয়ে যাবেন, তাহলে পরবর্তী ক্লাসগুলো আপনাদের জন্য সহজ হবে। তো এখন আমি পার্ট 2 এ চলে যাই। পার্ট 1 হচ্ছে জাবেদা সম্পর্কে আলোচনা করা হয়েছে, আমি সময় নষ্ট করব না, আপনারা এই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন, না হলে কিন্তু কিচ্ছু বুঝবেন। আমি শুরুতেই বলতেছি, আমি এখন আলোচনা করব পার্ট 2 নিয়ে। পার্ট 2তে আমি চলে যাই। আচ্ছা, এটা হচ্ছে চ্যাপ্টার 1-এর পার্ট 2 ক্লাসটা দেখবেন আপনারা। এখানে মূলত যে সকল প্রশ্নগুলো থাকে, 1 নম্বরে লেনদেন নয় তার মোট পরিমাণ নির্ণয়, লেনদেন কিনা কারণ সহ ব্যাখ্যা, লেনদেনগুলো হিসাবের শ্রেণী বা হিসাবের শ্রেণীবিভাগ বা হিসাবের শ্রেণীবিভাগ বা হিসাবের খাত, আর হচ্ছে লেনদেনগুলোর হ্রাসবৃদ্ধি বা উপাদানগুলোর উপর প্রভাব দেখাইতে বলে। আরেকটা বলে হিসাব সমীকরণের উপর প্রভাব দেখাও, অথবা টেবুলার ছকে হিসাব সমীকরণের উপর প্রভাব দেখাও, অথবা প্রমাণ করো যে ইকুয়াল এল প্লাস ওই। এখানে ওই বাংলায় ও এ হয়ে গেছে, এটা বুঝে নেবেন আপনারা। তারপর 6 নম্বর মালিকের স্বত্বাধিকার বা মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। তো শুরুতেই আমরা নির্ণয় করব যে লেনদেন কিনা তার কারণ সহ লেনদেন নয় তার মোট পরিমাণটা কীভাবে নির্ণয় করা হয়েছে, এটা আমরা শুরুতে দেখব। তো এখানে দেখেন কিছু এন্ট্রি দেওয়া আছে যেগুলো লেনদেন নয়, মাত্র 10টা এন্ট্রি, এগুলো লেনদেন হবে না। কেন লেনদেন হবে না সেটা আমি বলে দিচ্ছি, এগুলো মূলত লেনদেন হবে না, আপনারা বুঝে নেবেন এটা। আচ্ছা, 1 নম্বরে বলছে 10,000 টাকার প্রিমিয়ামে একটি অগ্নিবীমা পলিসি খোলার সিদ্ধান্ত গ্রহণ করে। অগ্নি বিমা পলিসি খোলার সিদ্ধান্ত গ্রহণ করছে, বাট এখনও খুলে নেই। এই সিদ্ধান্ত কথাটা উল্লেখ থাকলে এটা লেনদেন হয় না। তারপরে বলছে 15,000 টাকা বেতনে একজন কর্মচারী নিয়োগ। এই যে কর্মচারী নিয়োগ করছে, একটু খেয়াল করবেন যে লেনদেন কোনটা। লেনদেন হচ্ছে লেনদেন, এটার মানে কি? কোনো কিছুর বিনিময়ে কোনো কিছু নেওয়া, কোনো কিছুর বিনিময়ে কোনো কিছু দেয়া, এটাকেই বলা হয় লেনদেন। মানে একজন আপনাকে টাকা দিল, তার বিনিময়ে আপনি কোনো একটা জিনিস তার নিকট বিক্রি করলেন, বা কোনো একটা জিনিস কিনলেন কারো কাছ থেকে, তাকে তার বিনিময়ে টাকা দিলেন, এটি হচ্ছে কিন্তু লেনদেন। তাছাড়া যেখানে অর্থের কোনো আদান প্রদান হয় না, আর্থিকভাবে কোনো আদান প্রদান হয় না, সেটাই লেনদেন হয় না। তো সেই ক্ষেত্রে দেখেন একজন কর্মচারী নিয়োগ করছেন, বাট তাকে বেতন দেয় নেই। যেমন আমার কাছ থেকে আপনারা শুরুতেই কিন্তু ক্লাস করতেছেন, বাট বেতন দিচ্ছেন আমাকে। আমি বলছি যে মাস শেষে বেতন দিবেন। তো নিয়োগ হয়েছেন কখন? আমার ক্লাসগুলোতে কখন থেকে জয়েন হয়েছেন? জয়েন হয়েছেন কিন্তু শুরু থেকেই, ওই ডিসেম্বরের 1 তারিখ থেকে আপনারা কিন্তু শুরু করছেন, বা নভেম্বরের 30 তারিখ থেকে কিন্তু ক্লাসে জয়েন হয়েছেন, বাট বেতন দেন নেই। ওই যে জয়েন হয়েছেন বা নিয়োগ হয়েছেন, ওইটা কিন্তু লেনদেন না। যখন আমার হাতে বেতন দিবেন মাস শেষে, তখন কি ওইটা লেনদেন হবে। আশা করি বুঝতে পারছেন। 20,000 টাকার পণ্য ক্রয়ের ফরমায়েশ, অর্ডার বা আদেশ নেওয়া হল। ফরমায়েশ বলতে অর্ডার বলা হয়, অর্ডার হচ্ছে ইংলিশ শব্দ, আর আদেশ হচ্ছে বাংলা শব্দ। মানে অর্ডার নিচ্ছেন যে কোনো একটা জিনিসের, ধরেন কারো জন্মদিনের কেকের অর্ডার দিচ্ছেন, বাট কোনো টাকা দেন নাই, বা টাকা দিলে অ্যাডভান্স দিচ্ছেন, পুরো টাকা পে করেন নাই, সেক্ষেত্রে ওইটা লেনদেন হবে না। তারপর বলছে 5,000 টাকা মাসিক ভাড়া একটি দোকানে চুক্তিবদ্ধ করা হলো। মানে চুক্তিবদ্ধ করছেন বা চুক্তি করছেন, কিন্তু এখনও ভাড়াটা নেন নাই, চুক্তি করছেন যে ভাড়া নেবেন। মালিক নিজ বা ব্যক্তিগত তহবিল থেকে ছেলের স্কুলে বেতন প্রদান। মালিক নিজ বা ব্যক্তিগত প্রয়োজনে বা ব্যক্তিগত তহবিল থেকে, মানে ব্যক্তিগত টাকা থেকে সে কী করেছে, ছেলের স্কুলে বেতন দিছে। বাট এটা যদি ব্যবসায়ের টাকা থেকে দিত, সেই ক্ষেত্রে কিন্তু এটা লেনদেন হতো। এখানে ব্যবসায়ের কথা বলেন, নিজ পকেট থেকে বা নিজ তহবিল থেকে দিছে, যার কারণে এটা কি হবে না, লেনদেন হবে না। একটা কথা উল্লেখ রাখবেন, একটা কথা মনে রাখবেন, যদি কখনো বলে ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা থেকে টাকা নেওয়া হলো, অথবা ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসায় থেকে বা ব্যাংক থেকে উত্তোলন করা হলো, সেক্ষেত্রে লেনদেন হবে। তাছাড়া ব্যক্তিগত প্রয়োজনে যাই বলুক, ওইটা লেনদেন হবে না। লাইক ব্যক্তিগত প্রয়োজনে যদি বলে ছেলের স্কুলে বেতন প্রদান, এটাও লেনদেন হবে না। ব্যক্তিগত তহবিল থেকে মেয়ের জন্মদিনের কেক ক্রয়, ওইটাও বেতন হবে না, ওইটাও লেনদেন হবে না। ব্যক্তিগত তহবিল থেকে তার ওয়াইফের জন্য বা তার স্ত্রীর জন্য গহনা ক্রয় বা অলংকার ক্রয়, ওইটাও লেনদেন হবে না। আশা করি বুঝতে পারছেন। কিন্তু যদি বলে যে ব্যবসা থেকে টাকা নিয়ে ছেলের স্কুলে বেতন দিল, ওইটা লেনদেন হবে। ব্যবসা থেকে টাকা নিয়ে মেয়ের বিয়েতে খরচ করলো, ওইটাও লেনদেন হবে। ব্যবসা থেকে টাকা নিয়ে কর্মচারী বেতন দিল, ওইটাও কি হবে,
লেনদেন হবে। ব্যবসা থেকে টাকা নিয়ে স্ত্রীর জন্য গহনা কিনলো, ওইটাও লেনদেন হবে, কারণ এটা ব্যবসা থেকে টাকা নিছে। বা ব্যক্তিগত প্রয়োজনে যদি উত্তোলন করে ব্যবসা থেকে, ওইগুলো হবে। তাছাড়া ব্যক্তিগত প্রয়োজনে যা বলুক ওইটা লেনদেন হবে না। একমাত্র ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন বলে লেনদেন হয়, তাছাড়া ওইটা লেনদেন হয় না। তারপরে বলছে কি, ব্যাংক হতে নিজ বা ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ। এই যে দেখছেন আবারও ব্যক্তিগত কথা উল্লেখ আছে, কিন্তু ঋণ গ্রহণ করছে, তার মানে এটা লেনদেন হবে না। যদি বলতো ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন, ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা হতে উত্তোলন, মানে ব্যক্তিগত কথা উল্লেখ আছে আবার উত্তোলন কথা উল্লেখ আছে, সেই ক্ষেত্রে লেনদেন হবে। তাছাড়া ব্যক্তিগত প্রয়োজনে যাই থাকুক ওইটা লেনদেন হবে না। 30,000 টাকার কম্পিউটার ক্রয়ের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। আচ্ছা, এখানে দরপত্র আহ্বান করা হয়েছে মানে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে বা দরপত্র আহ্বান করছে যে আমি 30,000 টাকার মধ্যে একটা কম্পিউটার বানাবো। আপনারা বানা দেন, বানা দিলে আপনারা টাকা দেবো, জাস্ট তাদেরকে অর্ডার করছে। ব্যবসায় 5,000 টাকার একটা বিল জমা পড়ছে, এটা লেনদেন হবে না। বিল জমা পড়ছে বা বিলটা দেয়া হয়নি। ব্যাংক হতে 500 টাকা মূল্যের চেক বই বা পাস বই আনা হলো। 500 টাকা মূল্যের একটা চেক বই আনছে বা পাস বই আনছে, সেক্ষেত্রে ওইটাও লেনদেন হবে না, কারণ ওইটা ব্যাংকের একটা চার্জ হয়ে থাকে। ব্যাংক হতে পণ্য উত্তোলন। আচ্ছা, এই কথাটা একটু ভালো করে খেয়াল করে শুনবেন যে ব্যাংক হতে পণ্য উত্তোলন, ব্যাংক হতে কি আদৌ পণ্য উত্তোলন করা যায়? কখনোই সম্ভব না। ব্যাংক শুধু টাকার লেনদেন করে থাকে, ব্যাংক কোনো পণ্যের লেনদেন করে না। এই কারণে ব্যাংক থেকে পণ্য উত্তোলন করা সম্ভব না, যার কারণে এটা একটা লেনদেন হবে না। এই 10টার মধ্য থেকেই বেশিরভাগ এসে থাকে। এই 10টা এন্ট্রি বুঝতে পারলে, 10টা নিয়ম বুঝতে পারলে আপনারা বুঝে যাবেন কোনটা লেনদেন কোনটা লেনদেন নয়। তো এটা সুবিধার্থের জন্য আমি একটা সৃজনশীল তৈরি করছি, এই সৃজনশীলটা দেখেন আরও বেশি ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, তারপর বলছে লেনদেন নয় এমন ঘটনার মোট পরিমাণ নির্ণয় করো। লেনদেন নয় এমন ঘটনার মোট পরিমাণ নির্ণয় করো। তো এখান থেকে খুঁজে বের করেন তো কোনটা কোনটা লেনদেন নয়, কোনটা কোনটা লেনদেন নয়। আপনারা এই চারটা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখেন অথবা খাতায় লিখে রাখেন। এগুলা খুবই গুরুত্বপূর্ণ, এগুলার বাইরে থেকে আপনারা পাবেন না, কোথাওই পাবেন না, এই নিয়মের বাইরে থেকে পারবেন না। আমি বারবার বলতেছি নিয়ম একই থাকবে, নিয়ম একই থাকবে, লেখাগুলো একই থাকবে, শুধু টাকা চেঞ্জ থাকবে। কম্পিউটারের জায়গায় থাকতে পারে আসবাবপত্র, বুঝতে পারছেন? এই নিয়ম একই থাকবে। তো আমরা এটা দিয়ে বুঝাই। তো এখানে দেখেন কোনটা কোনটা লেনদেন নয়, এখানে খুঁজেন। এটা লেনদেন, রাহাতের কাছ থেকে ধারে পণ্য ক্রয়, এটাও লেনদেন। এটা একটু খেয়াল করেন, 10,000 টাকার পণ্য ক্রয়ের জন্য শাহিনের কাছে ফরমাইশ দেওয়া হলো। শাহিনের কাছে কি দেওয়া হয়েছে? ফরমাইশ দেওয়া হয়েছে, অর্ডার দেওয়া হয়েছে, তার মানে এটা লেনদেন না, তাহলে 8 তারিখটা লেনদেন হবে না। তারপর খুঁজেন, আরাফাতের নিকট, এটা হবে 10% সুদে সোনালী ব্যাংক হতে 40,000 টাকা ঋণ গ্রহণের সিদ্ধান্ত নেন। এই যে ঋণ গ্রহণের সিদ্ধান্ত কথা উল্লেখ আছে, তার মানে এটাও কি হবে না? লেনদেন হবে না। তো এই দুইটা লেনদেন হবে না। কয় তারিখ? 8 তারিখ আর হচ্ছে কি 18 তারিখ, এই দুইটা লেনদেন হবে না। তো এই জায়গায় এইভাবে সাজাইবেন যে লেনদেন নয় এমন ঘটনার মোট পরিমাণ নির্ণয় করা হলো, তারপর লিখবেন তারিখ বিবরণ টাকা টাকা। কত বেশিরভাগ এই ছকটাই হয়, তারিখ বিবরণ টাকা টাকা। তো এখানে দেখেন এই তারিখের ঘরে 8 তারিখ লিখছে, পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান, মানে কী কারণে লেনদেন হয়নি ওইটা লিখে দিবেন, প্রশ্ন থেকে নিয়ে লিখে দিবেন আর টাকাটা বসায় দিবেন 10,000 টাকা। তারপরে বলছে জানুয়ারি 18 তারিখে সোনালী ব্যাংক হতে ঋণ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হলো, ওই যে কারণটাই লিখে দেবেন, মানে কোশ্চেনটাই লিখে দিবেন, টাকাটা এই পাশে লিখে দিবেন, দুইটা যোগ করে হয় 50,000 টাকা, 50,000 টাকা লিখে এখানে ক্লোজ করে দিবেন। এটা হচ্ছে মূলত লেনদেন না। আশা করি বুঝতে পারছেন। তো এইভাবে নির্ণয় করা হয়, আপনারা এটাও প্র্যাকটিস করতে পারেন। শুধু ক নাম্বারটা শিখেলাম, আগামী ক্লাসে আমি এই খ নাম্বার এবং গ নাম্বারটা দেখা দেব। ক্লাস বড় হয়ে গেলে আপনাদের জন্য একটা অসুবিধা হবে। এখন আমি বেশি বড় করে ক্লাস তৈরি করি না, ছোট ছোট করেই ক্লাসগুলো তৈরি করি, যাতে দেখতেও আপনাদের সুবিধা হয় আর বুঝতেও সুবিধা হয়। লম্বা 1 ঘন্টার ক্লাস যদি করা হয়, সেক্ষেত্রে আপনারা দেখা যায় কিছু বুঝবেন কিছু বুঝবেন, এই কারণে ছোট ছোট ক্লিপ করে আমি ক্লাসগুলো করিয়ে থাকি। আর প্রতিদিনের ক্লাস প্রতিদিন করে নেবেন, এতে করে আপনাদের জন্য সুবিধাই হবে। বারবার বলতেছি আমি, ক্লাসগুলো কন্টিনিউ করবেন, ডেইলির ক্লাস ডেইলি করে নেবেন। আপনি যদি স্কুলে যান বা কলেজে যান বা কোচিংয়ে যান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ডেইলির ক্লাস ডেইলি করতে হবে। তো এটাকে আপনার গুরুত্ব দেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো, কলেজ থেকে যেটা না শিখতে পারবেন সেটা আমার কাছ থেকে শিখতে পারবেন, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো। হ্যাঁ, কলেজের টিচাররা গুরুত্ব সহকারে ক্লাস করায়, কোচিংয়ের টিচাররা গুরুত্ব সহকারে ক্লাস করায়, এটা আমি জানি, কিন্তু আপনারা গুরুত্ব দেন না। আপনারা কলেজে গুরুত্ব দেন না, আপনারা হেলামি করেন, আপনারা কোচিংয়ে গুরুত্ব দেন না, আপনারা হেলামি করেন, এই কারণে আপনারা শিখতে পারেন না। তারা ঠিকই তাদের ক্লাসটা গুরুত্ব সহকারে করায়, বাট আপনারা শিখতে পারেন না। এই কারণে আমি বলবো যে আমি যেহেতু পার্সোনালভাবে আপনাদেরকে পড়াচ্ছি, এই কারণে আমার ক্লাসগুলো আপনারা গুরুত্ব সহকারে দেখেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন।
কারণ এটা আপনারা না বুঝলে আমাকে প্রাইভেটভাবে কোশ্চেন করতে পারবেন। স্কুলে বা কোচিংয়ে বা কলেজে অনেকে লজ্জায় কোশ্চেন করে না, কারণ ক্লাস ভর্তি ছাত্রছাত্রী থাকে, লজ্জায় করে না, কোশ্চেন করে না। আমি আপনাদেরকে বলবো আমাকে কোশ্চেন করবেন, না বুঝলে সাথে সাথে স্ক্রিনশট মেরে কোশ্চেন করবেন আমার ইনবক্স, কেউ দেখবে না, কেউ জানবেও না। আশা করি বুঝতে পারছেন, এতে আপনাদের কোনো লজ্জাবোধও নেই। এই কারণে আপনারা কোশ্চেন করবেন আমাকে। এই কারণে আমি বলি যে স্কুল থেকে আপনারা কিচ্ছু শিখতে পারবেন না, কোচিং থেকে কিচ্ছু শিখতে পারবেন না, কলেজ থেকে কিচ্ছু শিখতে পারবেন না। তার মানে এইটা না যে তারা শিখায় না, তারা তারা শিখায় ঠিকই, বাট আপনারা ঠিকমতো শিখেন না। এই কারণে বলতেছি আমার কাছ থেকে শিখতে পারবেন যদি আমার ক্লাসগুলো গুরুত্ব সহকারে দেখেন। আর আমি এক একটা নিয়ম অনুযায়ী অঙ্ক করে, আমি যেই নিয়মের অঙ্কগুলো করাবো আমি গ্যারান্টি দিয়ে লিখে দিয়ে আপনাদের বলবো যে এই টপিকের বাহিরে কোনো অঙ্ক আসবে না বা এই নিয়মের বাহিরে কোনো অঙ্ক আসবে না ইনশাল্লাহ। কারণ আমি অনেক আগে থেকে স্টুডেন্ট পড়াই, তো আমার একটা অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা থেকে আমি বলতে পারেন অ্যাকাউন্টিং এক্সপার্ট বা আইসিটি এক্সপার্টও বলতে পারেন আমাকে। অনেক আগে থেকে ক্লাসগুলো করাই, আমার ক্লাসগুলো যারা দেখছেন তারা বুঝতে পারছেন কতটা মজা লাগে ক্লাসগুলো করতে। তো সামনের ক্লাসগুলো আরও কন্টিনিউ করবেন, আরও বেশি মজা লাগবে আপনাদের কাছে। আমার কাজই হচ্ছে যে আমার শেখানোকে একটা মজা অনুভব করা প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে। আমি চাই যে আমার কাছ থেকে শিক্ষা গ্রহণ করে তারা যেন কিছু শিখতে পারে, তারা যেন ভালো একটা রেজাল্ট করতে পারে, লাইক আইসিটি বা অ্যাকাউন্টিং বা কমার্সের বিষয়গুলোতে। আশা করি বুঝতে পারছেন। এই কারণে আমি আপনাদেরকে বলবো যে যদি কোনো প্রবলেম হয় আমাকে অবশ্যই কোশ্চেন করবেন, নাহলে আপনাদের ক্ষতি হবে। আমি বারবার বলতেছি, আমি টাকার জন্য শুধুমাত্র আপনাদের পড়াবো, বিষয়টা এরকম না। আমি চাই আমার কাছ থেকে যেন আপনারা 2টা অক্ষর শিখতে পারেন, এটাই আমার আশা, এটি আমার প্রত্যাশা। আপনারা শিখবেন ইনশাল্লাহ। ভালো একটা রেজাল্ট করলে আপনারা ক্রেডিট না দিলেও আমার ক্রেডিট থাকবে, কারণ আমার কাছ থেকে শিখতেছেন আপনারা। ধন্যবাদ সবাইকে। নেক্সট ক্লাস অবশ্যই জয়েন করবেন, আপনাদের নেক্সট ক্লাস হবে মঙ্গলবার দিন। তো টাইমলি আপনারা আমার কাছ থেকে লিঙ্ক পেয়ে যাবেন, টাইমলি আপনাদের আমি লিঙ্ক দিয়ে দিব, অবশ্য ক্লাসগুলো কন্টিনিউ করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।